সময়টা ছিল ৮০-র দশক। উত্তর কলকাতার অলিগলির মধ্যে খুব সাধারণ একটা বাড়ি ছিল। তখনকার দিনে আজকের মতো নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট এতটা জোরালোভাবে উঠে আসেনি, তাই সবাই মিলেমিশেই থাকত। উত্তর কলকাতার পুরনো আমলের বাড়িগুলো দেখা আছে। সদর দরজা দিয়ে ঢুকেই বাড়ির মধ্যে প্রবেশ করে সবার আগে আপনার চোখে পড়বে একটা বিশাল বড় কলতলা। রবি ঘোষের গল্প হলেও সত্যি, সিনেমাটা যাদের দেখা আছে তারা জানেন সেখানে আধমালা নারকেল দিয়ে রবি ঘোষ যে কলতলার শ্যাওলা পরিষ্কার করছিলেন। তখনকার দিনে প্রায় সব বাড়িতেই এই রকম একটা বিশাল কলতলা থাকতো। ওটার পাশ দিয়ে লাল মেঝের এক ফালি বারান্দা চলে গেছে, বারান্দার পাশ দিয়ে ঘর। এই রকম একটা বাড়িতে চ্যাটার্জিরা থাকতেন। জ্ঞাতি গোষ্ঠী মিলিয়ে ৩তলা বাড়িতে প্রায় জনা ২৫ থেকে ৩০ জন একসাথে থাকেন। বাড়ির বেশিরভাগ পুরুষই ওকালতি প্র্যাকটিস করেন। সচ্ছল মধ্যবিত্ত ধার্মিক ফ্যামিলি। সেই বাড়ির ছোট মেয়ে ছিলেন প্রণতি চ্যাটার্জি। গোটা পাড়ার বাচ্চা কাচ্চাদের কাছে যিনি আদরের ফুলপিসি নামেই পরিচিত ছিলেন। এক মাঘ মাসের গোধূলি লগ্নে ফুলপিসির সঙ্গে বিয়ে হলো এক ডাক্তারবাবুর। পাড়ার বউমেয়েরা প্রায় ৩-৪ দিন ধরে চ্যাটার্জি বাড়িতে পাত পেরে খেলো, তত্ত্ব সাজালো। পাড়ার ছেলেরা চ্যাটার্জি বাড়ির ছেলেদের সঙ্গে হাত লাগিয়ে বাজার করলো, ঠাকুরের রান্নার তদারকি করলো, এমনকি কোমরে গামছা বেঁধে বিয়ের দিন পরিবেশনও করলো। বিয়ের পরের দিন সকালে আছাড়ি পিছাড়ি কান্না কেঁদে ফুলপিসি ডাক্তার বরের সাথে শ্বশুর বাড়িতে রওনা দিল। কদিন বাদে দিদাগমনে মেয়ে জামাই বাড়িতে আসবে। গোটা বাড়ির সবাই সেদিন অপেক্ষা করছে। নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে আসছে, তাই সকাল থেকে বাড়ির সমস্ত মহিলারা মিলে রান্নাঘরে এসে জুটেছে। সকাল সকাল ভালো দই আর বিভিন্ন রকমের মিষ্টি বাড়িতে নিয়ে আসা হয়েছে। কাশ্মীরি আলুর দম আর নারকেল কুচি কিশমিশ দিয়ে ছোলার ডাল তৈরি, ময়দা মাখাও সারা। মেয়ে জামাই ঢুকলে গরম গরম লুচি ভেজে তাদের পাতে দেয়া হবে। তার সঙ্গে সঙ্গত দেওয়ার জন্য মিষ্টিগুলো তো রয়েইছেই। 10টার মধ্যে তাদের এসে পড়ার কথা। ঘড়ির কাঁটা 11টা। 11:30 পেরিয়ে 12টা যখন ছুঁই ছুঁই, তখন বাড়ির মানুষগুলোর ধৈর্যচ্যুতি ঘটল। এ বাড়ির কর্তা ডাক্তারবাবুর বাড়িতে ফোন করলেন। ডাক্তারবাবুর বাড়ি থেকে জানানো হলো তারা তো ঠিক সময়েই বাড়ি থেকে বেরিয়ে গেছে। দুই বাড়ির সদস্যদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তখনও মানুষ নিজের কাজকে অন্যের বিপদের থেকে বড় করে দেখা শুরু করেনি। তাই চ্যাটার্জি বাড়ির ছেলেদের সঙ্গে পাড়ার ছেলে বুড়োর দলও বেরোলো ব্যাপারটা খতিয়ে দেখার জন্য। বেলা 1টা নাগাদ পাড়ায় ভেসে এলো এক ভয়ঙ্কর সত্য। বেহালা থেকে বাগবাজারে আসার পথে ট্রাকের ধাক্কায় ফুলপিসিদের গাড়ি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। গাড়িতেই ড্রাইভার মারা গেছেন। ডাক্তারবাবু আর ফুলপিসি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গোটা পাড়া ভেঙে পড়ল হাসপাতালে। রাত জাগা বিপদগ্রস্ত পরিবারের পাশে থাকা, তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেয়া গোটা পাড়া যেন তখন 12 ঘর এক উঠোন। কিন্তু প্রায় 6-7 বোতল রক্ত দেওয়ার পরেও ডাক্তারবাবুকে বাঁচানো গেল না। তবে প্রায় দিন 15 পরে ফুলপিসি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। ফুলপিসি আবার বাপের বাড়িতে ফেরত এলেন। ডাক্তারবাবু মারা যাওয়ার পর থেকে পিসির শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে পিসির খবর নেয়ার আর কোনো প্রয়োজন মনে করেনি। দিরাগমনে যেতে গিয়ে তাদের ছেলে মারা গিয়েছে, তাই পুরো ঘটনার দায় তারা পিসির ঘাড়েই চাপিয়ে তাকে অপয়া, অলক্ষী ইত্যাদি বিভিন্ন সম্ভাষণে অভিহিত করে তার জীবন থেকে পুরোপুরি ভোগ কাটা হয়ে গেলেন। পিসি আগের মতোই
চ্যাটার্জি বাড়িতে থাকা শুরু করলেন। বৌদি, কাকিমা, জেঠিমারা তাকে আগলে রাখে। কিন্তু খাওয়ার সময় পিসি খেতে বসে বাড়ির বিধবা মহিলাদের সাথে। সাত্ত্বিক নিরামিষ, একবেলা আহার, একাদশী পালন, বিভিন্ন রকম ব্রত উপবাস দিয়ে তখন তার রোজ নামচা সাজিয়ে দিচ্ছেন বয়স্কা মানুষগুলি। প্রাণচঞ্চল প্রজাপতির মতো রঙিন ডানা মেলে কদিন আগেও উড়তে থাকা ফুলপিসি এখন পুরো সাদা কালো ছবি। কথা কম বলেন, পুরো দুর্ঘটনার জন্য নিজেকেই দায়ী মানেন। রাতে তাকে নাকি অনেকে ছাদে পায়চারি করতেও দেখেছে, তবে সেটা কদিনের জন্য, তার জীবনে লাল রং নিয়ে আসা ডাক্তার বরের জন্য না। মাঝরাতে খিদের জ্বালা সহ্য করতে না পেরে নিজেকে ভুলিয়ে রাখার জন্য, তা নিয়ে সন্দেহ আছে। ধীরে ধীরে ফুলপিসিও বুঝতে পারছিল যে বাড়ি বা পাড়াটা আগের হলেও পরিস্থিতি আগের মতো নেই। শুভ কাজে লোকজন তাকে এড়িয়ে চলছে। তাকে দেখে মেয়ে মহলে চলা রসালো গল্প থেমে যাচ্ছে। লোকজনের দৃষ্টিতে ভালোবাসার বদলে অনুকম্পা দেখতে দেখতে ফুলপিসিও একসময় নিজের জীবনের প্রতি বৃতশ্রদ্ধ হয়ে উঠল। তখনই হঠাৎ চ্যাটার্জি বাড়িতে এসে উপস্থিত হলেন তাদের বয়স্কা এক জেঠিমা। গ্রামের বাড়িতে থাকতেন। খুব ছোট বয়সে তার বিয়ে হয়েছিল। 5-6টি ছেলে মেয়ের জন্ম হওয়ার পর ইনি মাত্র 26 বছর বয়সে বিধবা হয়েছিলেন। ভীষণ কড়া মেজাজ, কঠোরভাবে সমস্ত নিয়মকানুন পালন করেন। বাড়ির প্রত্যেকে তাকে অত্যন্ত সমীহ করে চলে। মেয়ে বউরা ফুলপিসিকে নিয়ে নিয়মকানুন আর একবার ঝালিয়ে নিতে বসল। বয়স্করা বারবার করে বোঝালো, ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়তে দেরি করিস না যেন, সন্ধেবেলায় কাপড় না পাল্টে ঠাকুর ঘরে ঢুকিস না, সমস্ত পুজো আচ্চা ব্রত একদম নিয়ম নিষ্ঠা ভরে পালন করবি, কারণ আমরা তোর ছোটোখাটো ভুলচুক ক্ষমা করে দিলেও জেঠিমা কিন্তু করবেন না। ছোট ছোট করে চুল ছাটা মোক্ষদা রানী চ্যাটার্জি বাড়িতে এসে জাঁকিয়ে বসলেন। সবার খোঁজখবর নিলেন। ফুলপিসির মাথায় হাত বুলিয়ে সমবেদনা জানালেন। জেঠিমাকে কাঁদতে দেখে চ্যাটার্জি বাড়িতে নতুন করে কয়েক মাস বাদে ফুলপিসির দুঃখে আবার সকলের চোখে জল আসলো। জেঠিমা বললেন তিনি ফুলপিসির সঙ্গে এক ঘরে থাকবেন। বাড়ির অন্য বয়স্কা মহিলাগুলি স্বস্তির শ্বাস ফেলল। যাক, রাতটুকু অন্তত খেঁচানি ছাড়া শান্তিতে ঘুমানো যাবে। ফুলপিসির এমনিতেই রাতে ঘুম আসে না, তার ওপরে পাশে শুয়ে জেঠিমা বিকট স্বরে নাসিকা গর্জন করে ঘুমোচ্ছেন। ফুলপিসি আস্তে আস্তে ঘরের দরজা খুলে ছাদে এসে বসল। চাঁদের আলোয় চারপাশ ভেসে যাচ্ছে। ফুলপিসি নারকেল সুপুরি গাছের ফাঁক দিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার গায়ে কে একটা শাল জড়িয়ে দিতেই পিসি চমকে দেখে জেঠিমা উঠে এসেছে। পিসি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরতে উদ্যত হতেই জেঠিমা তার হাত ধরে বললেন, খিদে পেয়েছে তাই না রে? ফুলপিসি জোরে দুপাশে মাথা নেড়ে বলল, না না, খিদে পায়নি, ঘুম আসছিল না, তাই ছাদে উঠে এসেছিলাম। মুখোড়া জেঠিমা শালের তলা থেকে একটা ছোট্ট বাটি ভর্তি মুড়কি আর নাড়ু বের করে পিসির হাতে দিয়ে বলেছিলেন, সকলরে ভুল বোঝাতে পারবি, কিন্তু আমারে পারবি না। পেথম পেথম যখন একবেলা ভাত খাইতে হতো, আমিও এমন খিদার জ্বালায় ঘুমাইতে পারতাম না। সবাই ভাবত তোদের জ্যাঠাকে মনে কইরা বোধহয় আমি ঘুমাতে পারতিছি না, কিন্তু আসল কথাটা লজ্জায় কাউরে কইতে পারি নাই। প্রায় 8-9 মাস বাদে রাতে ওই এক বাটি মুড়কি আর নাড়ু খেয়ে কাঁসার গ্লাসের জলটা নিঃশেষে শেষ করে ফুলপিসি। সেদিন রাতে ভালো করে ঘুমিয়েছিলেন। পরের দিন সকলকে অবাক করে জেঠিমা ঘোষণা করেছিলেন, আজ থেকে প্রণতি 2 বেলাই ভাত খাবে, কোনো রকম বৈধব্য পালন ও করবে না। বাড়িতে ঝড় উঠেছিল। পাড়ার লোক বলেছিল বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, কিন্তু জেঠিমা
গোঁ ধরে বসেছিলেন। তার অকাট্য যুক্তি ছিল। কয়েকদিনের নামমাত্র বিবাহের জের টেনে একটা মানুষ সারা জীবন অকারণে নিজের প্রতি অত্যাচার করতে পারে না। চ্যাটার্জি বাড়ির বয়স্ক কর্তা বলেছিলেন, কিন্তু সমাজে থাকতে হয় আমাদের, লোকে কি বলবে? মহিলা উত্তর দিয়েছিলেন, সমাজ তো আমাদের বাড়ির মেয়েটাকে অলক্ষ্মী অপয়াও বলছে, শুভ কাজে রাখছে না, তোরা বাড়ির লোক হয়েও সেটা করবি? এই বয়স থেকে ও যতদিন বাঁচবে ততদিন যদি এইভাবে ওকে বাঁচতে হয়, তার থেকে ওকে বিষ দে, খেয়ে মরে যাক। এমনিতেও ও বেঁচে আছে বলে তো আমি অন্তত মনে করছি না। ভদ্রলোক অবাক হয়ে বলেছিলেন, জেঠিমা, তুমি এ কথা বলছো? বলছি রে, কারণ জ্বালাটা আমি জানি, তাই নিজে জ্বলেছি বলেই আর একটা মেয়েকে সেই জ্বালার হাত থেকে রক্ষা করতে চাইছি। বাগবাজারের বাড়ি থেকে জেঠিমা ফুলপিসিকে নিয়ে টালা পার্কের বাড়িতে এসে উঠেছিলেন। সেখানে ফুলপিসি আবার রঙিন কাপড় পরা শুরু করেছিল। সেলাই শিখতে যেত। তারপর সেখানে একটা সেলাই শেখানোর স্কুলও খুলেছিল। মেয়ে বউরা এসে সেখানে সেলাই শিখত। ফুলপিসির জীবনে রং, স্বাদ, হাসি আস্তে আস্তে ফেরত আসতে শুরু করেছিল। ফুলপিসি জেঠিমাকে বহুবার বুঝিয়েছে, আমাকে তুমি দুবেলা ভাত খাওয়াচ্ছ, পাতে মাছ নিতে বলছো, নিজে করছো না কেন? বয়স্ক মহিলাটি হেসে বলতেন, এটাই এখন অভ্যাস হয়ে গেছে। সেই ২৬ বছর বয়স থেকে এভাবে চলতে চলতে কবে ৩-২০ বয়স পেরিয়ে গেছে আমার। না খেয়ে থাকতে থাকতে খিদেটাই মরে গেছে। এখন এর অন্যথা হলে এই বয়সে শরীর আর নিতে পারবে না রে। ফুলপিসির জীবনে লাল রঙটা আর কখনো ফেরত আসেনি, কিন্তু পৃথিবীর বাকি রঙগুলি তার জীবনে ফেরত এনে দিতে পেরেছিলেন জেঠিমা। তার যে জানা ছিল বেরঙিন বিষাদ জীবন কতটা ভয়ঙ্কর। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা সঞ্চিতা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।